বিশ্বাস, তারা সবাই আমরা অতি অবশ্যই আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এসবের বিরুদ্ধে। কারণ আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত এবং শক্তিশালী করতে চাই। এর পথে যে কোনো বাধা অতিক্রম করার দুঃসাহস আমাদের, আর সেটা দেখাই আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম হয়েছেন, খুন হয়েছেন দীর্ঘ 16 বছর ধরে, এবং সর্বশেষ গত বছরের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে ধরো। তারা সবাই চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের জনগণ নিজেরাই নির্ধারণ করবে যে রাষ্ট্র তারা পরিচালনা করবে, এই রাষ্ট্রের নীতি আদর্শ কেমন হবে, এই রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ। আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকারের মাধ্যমে, যেটা বহু বছর ধরে জনগণকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই অধিকার প্রয়োগের বাধা ছিল ফ্যাসিবাদ, এই অধিকার প্রয়োগের বাধা ছিল স্বৈরাচার। সেজন্যই আমাদের দাবি ছিল যে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এটাই ছিল একদম না। এটা এক অংশ পূরণ হয়েছে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়। আর যতক্ষণ পর্যন্ত না জনগণের শাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র যতটা শক্তি নিয়ে আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদ মোকাবেলা করতে পারে ততখানি শক্তিশালী হয় না। এটা সত্য, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্যই হলো সবচেয়ে বড় দুর্ভেদ্য প্রাচীর, যেটা অতিক্রম করা কোনো সম্প্রসারণ না, কোনো আধিপত্যবাদের পক্ষে সম্ভব। কিন্তু জনগণের সেই দুর্ভেদ্য প্রাচীর গড়ে ওঠে জনগণের সম্মিলিত চেষ্টার মাধ্যমে। আর সেই সম্মিলিত চেষ্টার ক্ষেত্রটা প্রস্তুত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেজন্যই বারবার আমরা বলি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় লাগে। এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা, বক্তব্য দেওয়ার আমরা মনে করি না যে এখন সময়, কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকে জোর করে ক্ষমতায় বসে নেই। আমরা এই দেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা সবাই মিলে বসেছি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার,
আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য, আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ। কিন্তু প্রধান কাজ যেটা, সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে। এটি হল অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায়। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন। আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। আমরা মনে করি যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমার বন্ধুর বন্ধু, সে আমারও বন্ধু, কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল। সেও শত্রু। আমরা আশা করি, আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো। প্রতিবেশী এমনই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চাই সে প্রতিবেশী বন্ধু সম্পূর্ণ, বন্ধু সম্পূর্ণ, যে আমার দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে। এত সব কিছু জানার পরেও তাদেরকে বিচারের আওতায় আনার পথে বাধা সৃষ্টি করা কোনো বন্ধুত্বের কাজ নয়। আমরা অনুরোধ করব তাদেরকে যে ঠিক একই কাজ যদি আপনাদের সঙ্গে করতো, আপনারা কেমন আচরণ করতেন, এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করবেন। আমরা কাউকে বিনা বিচারে শাস্তি দিতে চাই না। যারা পালিয়ে গেছে তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে, আমাদের লোকজনকে গুম করে রেখেছে, বিনা বিচারে খুন করেছে, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সম্মানিত মানুষ, যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারারুদ্ধ রাখা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা। স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে,
তার সহায় সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পাচ্ছি না, কারণ তারা পালিয়ে আশ্রয় দিচ্ছে। আমি জানি যে আমি যে ভাষায় কথা বলছি, আজকে শফিউল আলম প্রধান বেঁচে থাকলে সে নিশ্চয়ই এর চেয়ে অনেক কঠিন এবং তীব্র ভাষায়। আর এসব কারণে আজকের দিনে শফিউল আলম প্রধানকে স্মরণ করার কথা। বন্ধুরা, বাংলাদেশ এই গোটা এলাকায়, এই মহাদেশ না, আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র। আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে, আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় না, আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় না। সেই বাংলাদেশের মানুষ আমরা, আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, এবং এখনো সেই গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা সমাবেশ করছি। কতদিন, কতবার আমাদেরকে এই কাজ করতে হবে। ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে, পরিশ্রম করে, পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে কলেজে যায়, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে ইউনিভার্সিটিতে যায়। আর আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বারবার সেই সাপ লুডো খেলার মতো 93 থেকে 3-এ চলে আসতে হয়েছে। কেন? আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি। তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি। এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, আগে আর পরের প্রশ্ন তো নয়। যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করে। আপনি জুলুম করতে পারেন যে 3 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 7 দিন বা 10 দিন বা 1 মাসের মধ্যে, এটা করা উচিত। সুবিচারের জন্য এই শব্দটা কি ভালো? আমরা বলেছি যে দ্রুত বিচার অবশ্যই করতে হবে। কতদিন আগে আমরা লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছি, কথায় বলেছি যে আরেকটা ট্রাইব্যুনাল করেন আপনারা। একটা ট্রাইব্যুনাল হবে না, এত বেশি লোকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। করে না করতে করতে কয়েকদিন আগে করলো, এখন পর্যন্ত সেটা কার্যক্রম চালু হয়। দোষ টাকা আমাদের। ইনভেস্টিগেশন অফিসার নাই বেশি, আরো দিতে হবে, আরো জোগাড় করতে হবে। সেকেন্ড করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। আসলে উদ্দেশ্যটা আবার একটা শুনতেছি নতুন কথা, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমি হচ্ছে জাস্ট আপনার টেকনিক্যাল পয়েন্ট, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। মানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা আমাদের সবার কাজ। কিন্তু আপনারা জানেন যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে
জাতীয় নির্বাচনের জন্য। এতদিন ধরে আমরা তাই তো জানি না যে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের। এখন একটা জাতীয় নির্বাচন হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো, একটা সরকার গঠিত হলো, ওই সময়ে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন করবেন। স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, তাই তো করে ফেললেন। এখন একটা পার্লামেন্ট 1 বছরের মাথায় 2 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসতে পারে। সংসদীয় সরকার তো যে কোনো সময় অনাস্থার সম্মুখীন হয়ে পতন হতে পারে, নতুন সরকার গঠিত হতে পারে, নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। তো হলো একটা নতুন আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে আবার সংসদ নির্বাচন হবে। এখন কি ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন এই 2 বছরের মাথায় স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি ওই 2 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার 3 বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না। কাজে উচিত যেটা সেটা হলো পার্লামেন্টের নির্বাচন গোটা রাষ্ট্র পরিচালনার বিষয়। স্থানীয় সরকার নির্বাচন এটা স্থানীয় কার্যক্রম। আমরা যে সংস্কার প্রস্তাবগুলি এসেছে, এই সংস্কার প্রস্তাবগুলি আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা বলেছি যে এমন পদ্ধতি, এমন প্রক্রিয়া অনুসরণ করা হবে যাতে করে স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এবং স্থানীয় সরকারগুলিকে রাজনীতির প্রভাব মুক্ত করার চেষ্টা করতে হবে। যেমন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক যেন না হয়, দলীয় প্রভাব যেন না হয়, সংসদের সদস্যরা বা মন্ত্রীরা তাদের যেন প্রভাব সেখানে না হয়, তারা যখন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের সেই পরিমাণ বাজেট যেন হয়, তারা সেই পরিমাণ উপার্জন যেন তাদের আভ্যন্তরীণ উপার্জন যারা করতে পারে, এবং উন্নয়নমূলক কাজগুলি যেন তারা নিজেরা করতে পারে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে স্থানীয় সরকার শক্তিশালী হবে, স্থানীয় সরকার নির্বাচন অধিকতর অবাধ এবং সুষ্ঠু হতে পারে। এটা না বলে আপনি যখন এই প্রশ্ন তোলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর সংসদ নির্বাচন করতে হবে, আমরা সবাই জানি যে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো করতে সময় লাগে। তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না? আমাদের তরুণ প্রজন্ম এখানে অনেকেই আছেন যারা বহু আগে ভোটার হয়েছেন কিন্তু জীবনে ভোট দিতে পারেন, তারা ভোট দিতে চান। এই ভোট দেওয়াটা একটা কাগজ বাক্সে ঢোকানো না, এটা হলো তার যে অধিকার, নাগরিক হিসাবে সেই অধিকারের প্রয়োগ করা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা, তার যে নাগরিকের মর্যাদা, সে মর্যাদা প্রতিষ্ঠিত করা। এই অধিকার থেকে কৌশলে বঞ্চিত রাখার কেন চেষ্টা হয়? অবশ্যই আমরা সংস্কার চাই, আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না, কখনো চায় নাই। আমরা যখন বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তার আগে এই বাংলাদেশে কোন রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি, তার আগে কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম, যেটা বাতিল করা হয়েছিল, আমরা বলেছি আবার সেটা পুনর্বহাল করা হবে। আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে। এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030-এর মাধ্যমে
অনেক সংস্কার প্রস্তাব করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিভিন্ন বিষয়ে। তখন কেউ সংস্কার প্রস্তাব দেন নাই। এমনকি 2022 সালে যখন বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়, তখনও কেউ দেন নাই। 2023 সালে আমরা যোগপথ আন্দোলনে যারা যুক্ত ছিলাম, তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামতকে একসাথে করে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম যখন, তখনও অনেকেই এই ধরনের সংস্কারের প্রস্তাব দেন নাই, কিংবা অনেকের তখনও জন্ম হয় নাই। আর সংস্কারের ব্যাপারে আমাদেরকে অভিযুক্ত করেন যে আমরা সংস্কার চাই না। আমাদের চেয়ে বেশি সংস্কার চায় থাকে। মুখে বললে তো হবে না, প্রমাণ করতে হবে তথ্য প্রমাণ দিয়ে যে আপনারা আমাদের চেয়ে বেশি চান, আপনারা আমাদের চেয়ে আগে বলেছেন, আপনারা আমাদের চেয়ে ভালো প্রস্তাব দিচ্ছেন। বলেন না, কেউ নেই। বরঞ্চ আমরা বলেছি, 31 দফা যখন দিয়েছি, আমরা বলেছি যে আমরা এই প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করলাম। যদি কেউ এর চেয়ে ভালো প্রস্তাব দিতে পারেন, যদি এর চেয়ে বেশি বেটার কোনো সাজেশন আছে যেটাতে জনগণ বা দেশের কল্যাণ বেশি হবে, আপনি সেটাকে গ্রহণ করবেন। কারণ আমরা মনে করি না আর কি যে এই দেশের এবং জনগণের কল্যাণ করার কোনো সোল এজেন্সি আমাদের আছে। আমরা তো শুধু এটা চাই যে আমাদের একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের কল্যাণ করতে চাই। জনগণ যদি সেটাকে সমর্থন করে, আমাদেরকে যদি তারা নির্বাচিত করে, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তো আপনারা তার চেয়ে ভালো কর্মসূচি দিয়ে জনগণের সামনে আসেন। জনগণ যদি আপনাদের কর্মসূচি পছন্দ করে, আপনারা দায়িত্ব পাবেন, আপনারা দেশের কল্যাণের জন্য কাজ করবেন। এটাই তো গণতন্ত্র, এটাই রাজনীতি। কিন্তু সেটা না করে একজন আরেকজনের বিরোধিতা করার তো কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। এবং এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে, এটা তো আরেকটা অপরাধ, একটা ভুল। আরে গণতন্ত্র ইটসেলফ ইজ এ রিফর্ম। এর আগে রাজতন্ত্র ছিল, এর আগে সামন্তবাদ ছিল, গণতন্ত্র যে আসছে এটাও তো একটা সংস্কারের মধ্যে দিয়ে আসে, তা বিপ্লবের মধ্যে দিয়ে আসে, জনগণের শাসন। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কার্যকর হয়। আমেরিকায় যেভাবে গণতন্ত্র কার্যকর হয়, ইংল্যান্ডে তো সেভাবে হয়, ফ্রান্সে যেরকম কার্যকর হয়, ভারতবর্ষে সেরকম হয় না, নেপালে যেরকম হয়, বাংলাদেশে এরকম হয় না। এক এক দেশে এক এক ভাবে গণতন্ত্র কার্যকর হয়। এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতেছে। কাজেই সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আর একটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে। আমি আরেকবার শফিউল আলম প্রধানের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদের